আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। তোমাদেরকে বলছিলাম কেমিস্ট্রি সেকেন্ড পেপারে বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলো তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান দেওয়া হবে। তো ইতিমধ্যে আমাদের পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়নে কিন্তু বিগত বছরে প্রশ্ন সলভ কিন্তু দেওয়া হয়ে গেছে বিস্তারিত ব্যাখ্যা সহ। আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎ রসায়ন, এবং তড়িৎ রসায়নে বিগত বছরের প্রশ্নগুলো আমরা আজকে সলভ করব। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা দেখো কি বলছে, নিচের কোন তড়িৎদ্বারটি প্রমাণ বিজারণ বিভবের মান সবচাইতে কম? প্রমাণ জারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, এইসব জিনিস পাওয়ার জন্য তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সক্রিয়তার সিরিজ। অর্থাৎ আমাদের যে সক্রিয়তা সিরিজ আছে সেই সক্রিয়তা সিরিজটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো সক্রিয়তা সিরিজটা তোমরা সবাই কোনো না কোনোভাবে মনে রাখো বিভিন্ন উপায়ে। দেখো আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে, দেখো রি কে বা কা না, তারপর মনে রাখি মাগ আল মান। দেখো খেয়াল করো, মাগ আল মান জান। দেখো মাগ আল মান জান। তারপর পড়ি কল ফে সিডি, কল ফে সিডি। তারপরে কো নি সেন পিবি, কোনি সেন পিবি। তারপর দেখো হাই কাজী হাজি আজি পিটাবে তোমার না আমার। হ্যাঁ ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো রিকে বাকানা, তারপর দেখো রিকে বাকানা, মাগ আর মানজান, কলফে সিডি, কনিসেন পিবি, হাই কাজী হাজি আজি পিটাবে আমার। এটা হচ্ছে আমাদের সক্রিয়তার সিরিজ। ঠিক আছে, এটা কি সক্রিয়তার সিরিজ, এটা হচ্ছে আমাদের সক্রিয়তার সিরিজ। নিচ থেকে উপরে সক্রিয়তা বাড়বে। এখন খেয়াল করো, তোমার উপরে যত যাবে তার কি হবে বলতো, তার জারণ বিভব তত বেশি হবে। যে উপরে থাকবে তার জারণ বিভব বেশি হবে। কি হবে? জারণ বিভব বেশি হবে। ঠিক আছে, আবার যে উপরে থাকবে সেটাকে কিন্তু আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। কি হিসাবে? অ্যানোড হিসাবেই ব্যবহার করব। অর্থাৎ উপরে যারা থাকবে, দেখো উপরে যে থাকবে তার জারণ বিভব বেশি হবে, বিজারণ বিভব তার কম হবে। নিচে যারা থাকবে তার কি হবে? বিজারণ বিভব বেশি হবে। এটা উল্টা, নিচে যারা থাকবে তারা ক্যাথোড হিসাবে ইউজ হবে। কথা কি বোঝা গেল? মানে এই সক্রিয়তা সিরিজটা মাথায় রাখতে পারে, এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর একদম ইজিলি দিতে পারবা। দেখো বলছে নিচে কোন তড়িৎদ্বারটি প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম? বিজারণ বিভবের মান কম। দেখো উপরে জারণ বিভবের মান সবচেয়ে বেশি, তো উপরে বিজারণ বিভব কম হবে। উপরে জারণ বিভব বেশি, তো উপরে কি হবে? বিজারণ বিভব কি হবে? কম হবে। বিজারণ বিভব কম হবে। তো যে যত উপরে আছে তার জারণ বিভব তত বেশি, বিজারণ বিভব তত কম। যে যত নিচে আছে তার বিজারণ বিভব বেশি, জারণ বিভব কম। কথা ক্লিয়ার? তাহলে আমরা বলছি বিজারণ বিভব কম। তো বিজারণ বিভব কম কোথায়? বিজারণ বিভব কম হচ্ছে যত উপরে থাকবে তার বিজারণ বিভব তত কম হবে। ঠিক আছে, তার বিজারণ বিভব তত কম হবে। হাইড্রোজেন দেখো কোন দুনিয়ায়? অনেক নিচে। তো হাইড্রোজেন তো হচ্ছে না। কপার আছে, সোডিয়াম আছে, দেখো কপারটাও দেখো নিচে। এই দেখো হাইড্রোজেন কোথায়, কপার কোথায়। তারপর দেখো সোডিয়াম, আর দেখো তারপর বলছে কি সোডিয়াম। দেখো সোডিয়াম কোথায়, দেখো সোডিয়াম কোথায়, দেখো খেয়াল করছো সোডিয়াম কোথায়? সোডিয়াম আছে সব, এই মানে সবার উপরে, এই কয়েকটা মানে সবার উপরে আছে কি সোডিয়াম। সোডিয়াম উপরে মানে কি সোডিয়ামে, তাহলে জারণ বিভব বেশি হবে, বিজারণ বিভব কম হবে। বলছে বিজারণ বিভব কম, তাহলে কি এটা উত্তর পেয়ে গেছি। এটা তো হবে না। ঠিক আছে, তাহলে কি উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই জাতীয় সকল প্রশ্নের উত্তর কিন্তু তুমি যদি এটা জেনে থাকো, যে সক্রিয়তা সিরিজটা যদি জেনে থাকো যে উপরে সক্রিয়তা বাড়তেছে, উপরে হচ্ছে আমাদের জারণ বিভব বেশি, বিজারণ বিভব কম, নিচে বিজারণ বিভব বেশি, জারণ বিভব কম, এবং হচ্ছে তোমার উপরে যে থাকবে তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো, নিচে যে থাকবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করবো। যদি এগুলো জানো, এই সক্রিয়তা সিরিজ জানো, এই জাতীয় প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। এই জাতীয় প্রশ্নগুলো কি করবে? উত্তর দিতে পারবে। এখন তোমাদের এখান থেকে আরেকটা টাইপের প্রশ্ন আসে, যে হচ্ছে কোনটি আগে চার্জ মুক্ত হবে, কোনটা পরে চার্জ মুক্ত হবে। মাথায় রাখবা যে নিচে থাকবে তাই আগে চার্জ মুক্ত হবে, আগে চার্জ মুক্ত হবে। ঠিক আছে, যে নিচে থাকবে তার সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে। খেয়াল করো এখানে সবার নিচে কি দেখো গোল, মানে এইটা হচ্ছে তোমার সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে। এটা একটু মাথায় রাখবে, এটা সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে, এবং এটা সবচেয়ে কি হবে তাহলে পরে চার্জ মুক্ত হবে। এরকম তোমাকে দুইটা মৌল দিয়ে দিতে পারবে, বলবে অপশনে কয়টা দিয়ে নিচে কোনটা আগে চার্জ মুক্ত হবে, নিচে কোনটা পরে চার্জ মুক্ত হবে। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু এখান থেকে উত্তর দেওয়া যায়। ঠিক আছে, তো তোমাদের এখানে যে আরেকটা তোমার যে আছে তোমার অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু তোমার আরেকটা সক্রিয়তা সিরিজ আছে অ্যানায়নের ক্ষেত্রে। ঠিক আছে,
সেটা কেমন একটু দেখাচ্ছি। দেখো অ্যানায়নের ক্ষেত্রে তোমাদের কিন্তু কি আছে, আর একটা তোমার সক্রিয়তার সিরিজ আছে। সেটা কি দেখো, প্রথমে নাইট্রেট আয়ন, তারপর সালফেট আয়ন, তারপর হচ্ছে ক্লোরিন আয়ন, তারপর আয়োডিন, তারপর হাইড্রোক্সিল। দেখো খেয়াল করো, এটা হচ্ছে তার সক্রিয়তা সিরিজ অ্যানায়নের ক্ষেত্রে। আমি এভাবে মনে রাখতাম, না সাই কোলা ব্যাং আজ হাসে। অনেকে এভাবে বলে নয়ন সজীব কইও আজ, নয়ন সজীব কইও আমায় অবাক। ঠিক আছে, এভাবে বলে। তো অনেকভাবে পড়ো এই সক্রিয়তা সিরিজটা, অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা। তো এই সক্রিয়তা সিরিজটা তোমার মাথায় রাখতে হবে, তুমি যেভাবে পারো তোমার এটা কি করতে হবে, মাথায় রাখতেই হবে। তা এইখানে যদি আমি বলি যে কোনটা আগে চার্জ মুক্ত হবে, তো সবার নিচে আছে কোনটা, এইটা। তো এইটা কিন্তু সবচেয়ে আগে চার্জ মুক্ত হবে, সবচেয়ে কি হবে, আগে চার্জ মুক্ত হবে, আগে চার্জ মুক্ত হবে। তো তোমার এটা কিন্তু একটু পারতে হবে, মানে দুইটা সক্রিয়তা সিরিজটা একটু মাথায় রাখতে হবে। তাই সক্রিয়তা সিরিজটা তোমার মাথায় থাকলে তোমার প্রশ্নটা যে টাইপের করুক না কেন তুমি উত্তর দিতে পারবা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কি দেখি। দেখো বলছে Fe2+, তারপর দেখো একটা দেওয়া আছে, তো এটা আসলে কোষের সঠিক কোষ বিক্রিয়া কোনটা। এখানে তোমার তুই যে জ্বালানদ্ধ বিক্রিয়া বিজারণাদ্ধ বিক্রিয়া বলছো সেটাই চাইতেছে এখন এখানে। তো এটা কোষ বিক্রিয়াটা কি হবে, দেখো তোমার এমনিতে বোঝা যায়, প্রশ্ন দেখে বোঝা যায়। দেখো Fe থেকে কি হয়েছে, Fe2+ হয়েছে। আর এখানে কি হয়েছে, দেখো ব্রোমিন থেকে ব্রোমিন মাইনাস আয়ন হয়েছে। মানে কি বুঝতে পারতেছো, কে অ্যানোড কে ক্যাথোড, তোমার লেফট সাইডে যে থাকবে তাই অ্যানোড এবং রাইট সাইডে যেটা থাকবে সে ক্যাথোড, এটা তো জানো। তারপরে তুমি কিন্তু এখানে এইভাবে করতে পারবে, দেখো বোঝাই যাচ্ছে। এপি কি করছে, দেখো এপিটা কিন্তু এখানে দুইটা ইলেকট্রন কি করছে, দুইটা ইলেকট্রন ডোনেট করছে। খেয়াল করো, দুইটা ইলেকট্রন কি করছে, দিয়ে দিছে। তো দুইটা ইলেকট্রন দিয়ে কি হবে, তাহলে আমাদের এখানে Fe2+ হয়েছে। ব্রোমিন খেয়াল করো কি করছে, ব্রোমিন টু খেয়াল করো, এই দুইটা ইলেকট্রন নিয়েছে, নিয়ে কিছু কনভার্ট হয়েছে, ব্রোমিন মাইনাসে কনভার্ট হয়েছে। খেয়াল করছো, তো এটা কি জ্বালানদ্ধ, এটা হচ্ছে আমাদের জ্বালানদ্ধ বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের বিজারণাদ্ধ বিক্রিয়া। তো দুটা কোষ বিক্রিয়া কি হবে, দুটো যোগ করে দাও, দেখো এটা ইলেকট্রন কেটে যায়, তো কি থাকে Fe যোগ Br2, এই পাশে কি থাকে Fe2+ যোগ 2Br-। খেয়াল করো Fe যোগ B2, Fe দেখো এই নাম্বারটাই দেখো পেয়ে গেছে উত্তর। খেয়াল করো এই নাম্বারটাই কিন্তু উত্তর, Fe+Br2। খেয়াল করছো Br2 Fe2+, যেটা এখানে 2+ দেওয়া আছে এটা 2+ হবে, এটা এখানে 3+ হবে না, 2+ যোগ 2Br-। ঠিক আছে, এটা কেন হবে না বলো তো, Fe2+ যোগ 2, দেখো এখানে 2Br কি হবে, মাইনাস হবে। এটা কেন হবে না দেখো তো, এটা কিন্তু Fe2+ না Fe। ঠিক আছে, দেখছো প্রত্যেকটাই ভুল। তো আমাদের উত্তরটা কি এ। ঠিক আছে, জ্বালানদ্ধ বিক্রিয়া এবং বিজারণাদ্ধ বিক্রিয়া। জ্বালানদ্ধ বিক্রিয়া তোমার এখানে বোঝা যাচ্ছে, তবে কিন্তু তোমাকে অনেক সময় কোষ বিভব দিয়েও দিতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখবা, ওই যে সক্রিয়তা সিরিজে যে উপরে তাই অ্যানোড, যে নিচে তাই ক্যাথোড, লেফট সাইডে যে থাকে তাই অ্যানোড, রাইট সাইডে যে থাকে তাই ক্যাথোড। যে পাত্রীয় বলবে, যদি বলে যে জিঙ্কের পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা বা এই পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, যেটা পাত্রীয় বলবে সেটাকে অ্যানোড ধরে নেবা, সেটাই অ্যানোড। আরেকটা আসে যে সেটা হচ্ছে তোমার, দেখো তোমার হচ্ছে মনে করে বলে দিল যে জিঙ্ক 2+ একটা মান দিল, আবার মনে করো যে এখানে এরকম একটা মান দিয়ে দিল যে কপার 2+, কপার এরকম একটা মান দিয়ে দিল। তুমি মাথায় রাখবা, তুমি একটা জিনিস মাথায় রাখবা, যদি দুটাকে সেমে কনভার্ট করে নিবা, দুটাকে সেম জিনিসে কনভার্ট করে নেবা, দুটাকে জ্বালান বিভব বা দুটাকে বিজারণ বিভবে কনভার্ট করে নিবা। যদি জ্বালান ভোল্টেজ যায় বেশি তাই অ্যানোড, জ্বালান ভোল্টেজ যায় কম তাই ক্যাথোড। সেমভাবে বিজারণ ভোল্টেজ যায় কম তাই অ্যানোড, বিজারণ ভোল্টেজ যায় বেশি তাই কি ক্যাথোড। বোঝা গেছে, এইভাবে কিন্তু অ্যানোড ক্যাথোড জানতে পারা লাগবে, অ্যানোড ক্যাথোড চিনতে পারা লাগবে, তাই কিন্তু আর সমস্যা হবে না। ঠিক আছে, দেখো বলছে গ্যাস ইলেকট্রোড কোন ধাতু ব্যবহার করা হয়, গ্যাস ইলেকট্রোডে প্লাটিনিয়াম অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, এটা সবাই জানো মোটামুটি। তারপরে কোশ্চেনটা কি দেখো, বলছে ইলেকট্রোকেমিক্যাল সেল নোটেশনের ক্ষেত্রে কোনটা সত্য, ইলেকট্রোকেমিক্যাল যে সেল দিছে এখানে কোনটা সত্য তাই বলছে। তো কোনটা সত্য হবে বলো। তো আমরা কি জানি, প্রথমে কি করতে হবে, ধাতু / ধাতুর আয়ন, ধাতুর আয়ন এটা কি বোঝায়, এটা বোঝায় কি বলতো অ্যানোড, এটা অ্যানোড, এটা হচ্ছে লেফট সাইডে থাকে। আর এটা কি বোঝায় যে ধাতুর আয়ন / ধাতু, এটা কি, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা কি ক্যাথোড। ধাতু আয়ন না রেখে ধাতু লবণও থাকতে পারে, এটা মাথায় রেখো, ধাতু লবণও থাকতে পারে।
ঠিক আছে, এখানে আয়ন না থেকে লবণটাও থাকতে পারে, ঠিক আছে, এটা একটা মাথায় রাখো। তো দেখি অ্যানোডে তো আগে ধাতু আয়ন আসবে না, বাদ অ্যানোডে ধাতু আয়ন আসবে না, বাদ অ্যানোডে ধাতু আয়ন আগে আসবে না, অ্যানোডে কি ধাতু তারপর ধাতু আয়ন। দেখো এই দেখো বি নাম্বারটা খেয়াল করো, জিঙ্ক 2 প্লাস তারপর কপার 2 প্লাস কপার, কারণ হচ্ছে তোমার কি হয় ক্যাথোডে আগে ধাতু আয়ন তারপর ধাতু, অ্যানোডে আগে ধাতু তারপর ধাতু আয়ন, ঠিক আছে। কি বলছে প্রশ্নটা খেয়াল করো, লোহার মরিচার হাত থেকে রক্ষার জন্য কোন ধাতুর প্রয়োগ দেওয়া হয়? তোমার সবার জন্য গ্যালভানাইজিং করা হয়, জিঙ্ক ধাতুর প্রয়োগ দেওয়া হয়, ঠিক আছে, এটা মুখস্থ টাইপের প্রশ্ন। তারপরে খেয়াল করো বলছে মরিচার রাসায়নিক সংকেত হলো, তো মরিচার সংকেতটা চাইছে, তো মরিচা মানে কি বলো তো, দেখো Fe2O3 ফেরিক অক্সাইড সাথে 3টা পানি, 3 মলিকিউল পানি, ঠিক আছে, এই যে এটা। ও তোমাদেরকে বলি এটা কিন্তু আরেকটা সংকেত আছে, মানে এটা এইভাবে রাখা হয়, দেখো Fe2O3 XH2O এইভাবেও কিন্তু রাখা হয় মরিচার সংকেতকে, হ্যাঁ, তো একটু মাথায় রাখো, ঠিক আছে। উত্তর হচ্ছে এটা। আচ্ছা, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে 1 ফেরাদ তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে? দেখো 23-24 প্রশ্নটা আসছে, দেখো খেয়াল করো। অর্থাৎ তুমি যদি ভালো ভাইয়া যে তড়িৎ রসায়নে আমি 2টা টাইপের প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে একটা হবে ফ্যারাডের সূত্র দিয়ে যে ম্যাথগুলো আসে, এবং আরেকটা হবে তোমার ওই যে ইএমএফ নির্ণয়, কোষ বিভব নির্ণয়, সেটা হচ্ছে নানস্টের সমীকরণটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে তোমার ইনটসে নির্ণয় করাটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি যদি বলো ভাই আমি কোনো প্রশ্ন পড়বো না, 2টা প্রশ্ন পড়বো, তাহলে আমার উপদেশ থাকবে এটাই যে হচ্ছে তোমার ওই যে ফ্যারাডের সূত্র এবং হচ্ছে ইএমএফ নির্ণয়, এই 2টা কিন্তু ভার্সিটিতে অনেক আসে এবং খুবই পছন্দের 2টা কোশ্চেন আসে এখান থেকে কিন্তু। দেখো বলছে গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে 1 ফেরাদ তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে? খেয়াল করো, আমি আগে ফ্যারাডের সূত্রটা তোমাদেরকে একটু মনে করাই দিই, যে ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ তার চার্জের সমানুপাতিক ছিল, অর্থাৎ এই ডাব্লিউটা তুলে দাও, তো একটা কি আসে কনস্ট্যান্ট আসে জেড কিউ, এখানে জেডটা কি, জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক, জেডটা কি, জেডটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক, জেড ইজিকালটু রাখা হয় m/EF, m/EF, খেয়াল করো। এবং তোমরা আরেকটা জিনিস জানো যে তোমরা বলছিলা যে হচ্ছে তোমরা জানো এটা যে প্রতি একক সময়ে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ যায়, যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তড়িৎ চার্জ কিন্তু সমার্থক শব্দ, মাথায় রাখবা। তড়িৎ প্রবাহ মানে আই, তড়িৎ প্রবাহ মানে কি আই, আর তড়িৎ মানে কিন্তু কিউ, এটা কিন্তু অনেকে লাগায়, তড়িৎ প্রবাহ কিন্তু আই, আর তোমার যদি বলে তড়িৎ, তড়িৎ এটা মানে কি চার্জ, এটা কিন্তু কিউ, এটা একটু মাথায় রাখো। তাহলে প্রতি একক সময়ে কোনো পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কি বলছে, তড়িৎ প্রবাহ। তাই এখান থেকে তুমি কিউ সমান কি লিখছিলা, কিউ সমান লিখছিলে আইটি, তো এখানে তোমার জেডের পরিবর্তে কি লিখতে পারবা m/EF, কিউ এর পরিবর্তে কি লিখতে পারবা আইটি, ডাব্লিউ সমান কি দাঁড়ায় MIT/EF, MIT/EF। এখন তোমার সাপোজ মনে করো যে আইটা দেওয়া নাই, মনে করো আই দেওয়া না, চার্জ দেওয়া আছে, তাই তুমি কি করবা MQ, আইটি পরিবর্তে কি রাখা যায় কিউ, MQ/EF, তাই না, তাহলে ডাব্লিউ। আবার দেখো এখান থেকে আরেকটা কাজ করা যায়, এমটাকে কিন্তু নিচে নিয়ে আসা যায়, এমটাকে কি করা যায় এখানে কিন্তু নিচে নিয়ে আসা যায়, তো W/M দেখা যায়, W/M, Q/EF দেখা যায়। এবার একটু খেয়াল করো তো এখানে যে W/M মানে কি N, তারপর কি এটা মানে কি N, এখানে EF আছে, তাহলে Q/EF, তাই Q সমান কি দেখা যাচ্ছে খেয়াল করো তো, Q সমান কিন্তু ENF, Q সমান কি দেখা যায় ENF, খেয়াল করো Q সমান ENF। চার্জ প্রবাহিত, চার্জের পরিমাণ বের করতে পারে Q সমান ENF ডিরেক্ট বসাইতে পারবা, W সমান কি বসাইতে পারবা MIT/EF, যদি চার্জ দেওয়া থাকে W সমান MQ/EF। মানে মেন কথা এখান থেকে তোমাকে প্রশ্নে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটা অনুসারে তুমি কোন সূত্রে প্রয়োগ করবা এটা তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এখানে দেখো ডেটাগুলো কি দেওয়া আছে, 1 ফ্যারাড চালনা করে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে, খেয়াল করো ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িতাই পরিমাণ দেওয়া আছে, কি দেওয়া আছে তড়িতাই পরিমাণ দেওয়া আছে, তো ভালো মতো খেয়াল করে দেখো বলছে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে। দেখো তড়িৎ মানে কি এটা বুঝতে হবে, কিউ, এটা মানে কি কিউ, চার্জ দেওয়া আছে, তো ডাব্লিউ সমান তুমি কি লিখতে পারবা, এই দেখো খেয়াল করো MQ/EF, MQ/EF এটা লিখতে পারো যদি সূত্র দিয়ে করতে চাও, শর্টকাট দেখাচ্ছি আমি। তো এম এর মান কত, ক্যালসিয়ামের জন্য কত 40, ক্যালসিয়ামের জন্য কত 40, কিউ কত বলছে 1 ফ্যারাড, 1 ফ্যারাড বলছে, ই কত ক্যালসিয়ামের জন্য 2, এফ কত 1 ফ্যারাড 96500 কুলম। তোমরা জানো কি 1 ফ্যারাড ইকুয়াল 96500 কুলম, এখানে তো মান বসাবো না কারণ পুরো ফ্যারাডেই আছে, ফ্যারাডেই রাখবো এখানে। ফ্যারাড হচ্ছে চার্জের বড় ইউনিট আর কুলম হচ্ছে চার্জের ছোট ইউনিট, তো ফ্যারাড কেটে যাবে, 2 দিয়ে কাটলে 20 দুগুণ কি 40, তাহলে কত গ্রাম হবে 40 গ্রাম হবে, কত গ্রাম হবে সরি 20 গ্রাম হবে, কত গ্রাম হবে 20 গ্রাম,
20 গ্রাম। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব আসে ইউনিভার্সিটিগুলোতে। তো তোমার এখান থেকে চার্জ বের করতে বলতে পারে, এখান থেকে তোমার সময় বের করতে বলতে পারে, এখান থেকে তোমার তড়িৎ প্রবাহ বের করতে বলতে পারে। তবে যেহেতু ক্যালকুলেটার এরাও না, তোমাকে ডেটাগুলো অবশ্যই সহজেই দিবে। ঠিক আছে, তো এখন দেখো আরেকটা জিনিস এখান থেকে খুব সহজে করা যায়। দেখো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড না, ক্যালসিয়াম ক্লোরাইড মানে কি ক্যালসিয়াম 2 প্লাস ক্লোরাইড মাইনাস, তো এখানে ক্যালসিয়াম চার্জ কত 2। তো খেয়াল করো এটাকে যদি ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি আমরা ইয়ে করতে চাই, তো এই বিশ্লেষণ করতে চাই, কত ফ্যারাডে রাখবে? যেহেতু দ্বি ধনাত্মক তাই এখানে 2 ফ্যারাডে রাখবে। কত ফ্যারাডে রাখবে? 2 ফ্যারাডে রাখবে। তো 2 ফ্যারাড দ্বারা ক্যালসিয়ামকে কি করতে পারবো আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ করতে পারবো। 2 ফ্যারাড দিয়ে করলে আমাদের, যদি আমরা 2 ফ্যারাড দিয়ে করি তাহলে কত মোল হবে? আর 2 ফ্যারাড দিয়ে করি আমাদের 1 মোল ক্যালসিয়াম হবে। কি মোল? 1 মোল ক্যালসিয়াম। 2 ফ্যারাড তড়িৎ দিলে আমরা 1 মোল ক্যালসিয়াম ধাতু জমা হবে। কথা ক্লিয়ার? তো 2 ফ্যারাড দিই, তো 1 ফ্যারাড দিছে, প্রশ্নে কি বলছে? 1 ফ্যারাড মানে কি হাফ মোল জমা হবে। কথা ক্লিয়ার? মানে তোমার এটা করার দরকার নাই, তুমি দেখেই বুঝতে পারবা কিভাবে করা যায়। মানে ক্যালসিয়াম 2 প্লাস আছে 2 ধনাত্মক, মানে কি এটাকে 1 মোলকে চার্জ মুক্ত করতে তোমার 2 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। তো 2 ফ্যারাডে 1 মোল পাবা। তো এখানে 1 ফ্যারাড দিছে মানে কি হাফ মোল পাবা। কি পাবা? হাফ মোল পাবা। তো হাফ মোল মানে কি? 1 মোল মানে 40 গ্রাম, হাফ মোল মানে অটোমেটিকলি 20 গ্রাম। বুঝতে পারছো? খুবই সহজে করা যায় এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে 20 গ্রাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা কি বলছে একটু দেখি। দেখো বলছে কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাড বিদ্যুৎ চার্জ প্রবাহিত করিয়ে কত মোল কপার জমা হবে? দেখো কপার সালফেট মানে কি? দেখো তো কপার 2 প্লাস SO4 2 মাইনাস, তাই বলছে 1 ফ্যারাড বিদ্যুৎ দিছে। খেয়াল করো 1 ফ্যারাড চার্জ দিছে বিদ্যুৎ, তাহলে আমরা জানি কি এটা 2 ফ্যারাডে রাখবে 1 মোলকে তড়িৎ বিশ্লেষণ করতে, 1 মোলকে চার্জ মুক্ত করতে। তো কত মোল? 2 ফ্যারাডে 1 মোল জমা হবে, তো 1 ফ্যারাডে কি হবে? হাফ মোল। খুবই সিম্পল। ঠিক আছে, মানে দ্বি ধনাত্মক 2 ফ্যারাড, ত্রি ধনাত্মক 3 ফ্যারাড। যদি এরকম হয় সোডিয়াম ক্লোরাইড মনে করো, সোডিয়াম ক্লোরাইড নাকি সোডিয়াম প্লাস, তাহলে কি হবে? ধনাত্মক চার্জ শুধু, তাহলে 1 ফ্যারাডে রাখবে। 1 ফ্যারাড দ্বারা কত মোল জমা হবে? 1 মোল জমা হবে। যদি এখানে যদি কপার সালফেট, তাই এখানে 2 ফ্যারাড দ্বারা 1 মোল জমা হচ্ছে। যদি এরকম হয়তো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস, তা 3 ফ্যারাড দ্বারা 1 মোল হইতো, 3 ফ্যারাড দ্বারা 1 মোল হইতো। খেয়াল করো, বুঝছো? তো এখানে যদি তোমার ঠিক কত মোল ধাতু জমা হবে, যদি এই প্রশ্ন করে কত মোল ধাতু জমা হবে, ঠিক আছে 1 ফ্যারাড দ্বারা, বা কত মোল ধাতু জমা হবে, খেয়াল করো 1 ফ্যারাড দ্বারা এখানে 1 মোল হবে, এখানে কিন্তু 1 মোলকে করতে 2 ফ্যারাড লাগবে, 3 ফ্যারাড লাগবে 1 মোলকে করতে। এটা কি মাথায় রাখবা। এবং কত মোল ধাতু জমা হবে যদি 1 ফ্যারাড দ্বারা বলে, খেয়াল করো আমাকে যদি বলে যায় কতটুকু হচ্ছে আমাদের ধাতুটা জমা হবে 1 ফ্যারাড দ্বারা, যদি আমাদের প্রত্যেকটার জন্য যদি আমাদের তড়িতের পরিমাণটা নির্দিষ্ট করে দেয়, তখন দেখো আমি তোমাকে বললাম যে সাপোজ সোডিয়াম ক্লোরাইড, তারপর তোমাকে বললাম কপার সালফেট, তারপর আমি তোমাকে বললাম যে হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, তারপর তোমাকে আমি বললাম অ্যালুমিনিয়াম সালফেট SO4 3। তো খেয়াল করো, তো প্রত্যেকটার জন্য তুমি 1 ফ্যারাড দিছো, তো ঠিক কত গ্রাম বা কত মোল জমা হবে এটা বাই করে নাও। অ্যালুমিনিয়াম 3 প্লাস, তাই 1/3, যেটা চার্জ সেটাকে 1/, করে দেবা, যেটা চার্জ সেটাকে 1/, করে দিলাম। যেহেতু অ্যালুমিনিয়াম এখানে 3 প্লাস, তাই 1 ফ্যারাড দিলে 1/3 মোল পাবা। এখানে যেহেতু তোমার কপার সালফেট কপার 2 প্লাস, তাই এখানে 1 ফ্যারাড দিলে 1/2 মোল পাবা। আর এটা যেহেতু তোমার সোডিয়াম ক্লোরাইড, প্লাস চার্জ একটাই আছে, দেখো প্লাস চার্জ মানে সোডিয়াম প্লাস, মানে এটা দ্বারা কি পাবা? 1 মোলই পাবা, 1 মোলই পাবা। দেখছো? দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করে দেখো, মানে বিষয়টা হচ্ছে তুমি যদি 1 ফ্যারাড দাও তাহলে সর্বোচ্চ কোনটা বেশি জমা হবে? সোডিয়াম ক্লোরাইডে, সোডিয়াম ধাতুটা ক্যাথোডে সবচেয়ে বেশি পরিমাণ জমা হবে। প্রশ্ন বিভিন্নভাবে করবে তোমার, কিন্তু এখান থেকেই কোশ্চেন করবে, কিন্তু কোশ্চেনটা তোমার হু এই কোশ্চেনটা করছে এইভাবে আর দিবে না তোমার, কিন্তু এখান থেকেই কোশ্চেন আসবে পরীক্ষায়। খেয়াল করো যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডকে তোমার 1 ফ্যারাড দিয়ে 1 মোলই পাবা, কপার সালফেটে 1 ফ্যারাড যদি 1 ফ্যারাড দাও তাহলে হাফ মোল পাবা, অ্যালুমিনিয়াম সালফেটে যদি 1 ফ্যারাড দাও 1/3 মোল পাবা। তোমাকে বলবে যে সর্বোচ্চ পরিমাণ জমা হবে কোন ধাতুটি? সোডিয়াম। প্রশ্ন বিভিন্নভাবে দিবে তোমাকে, ঠিক আছে? তো এটা উত্তর কি পাইছিলাম? এটা হচ্ছে 0.5 মোল, 0.5 মোল। তাকে বলছে কি টুটের দ্রবণে 1 ঘন্টা ধরে 8 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে তো এর দ্বারা কি পরিমাণ কপার জমা হবে? দেখো কি কি দেওয়া আছে, আগে ডেটাগুলো একটু খেয়াল করো। টাইম দেওয়া আছে, অ্যাম্পিয়ার, আই দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? টি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? আই দেওয়া আছে। কি পরিমাণ কপার ধাতু কি চেয়েছে? ডাব্লিউ চেয়েছে, কি পরিমাণ কপার ধাতু জমা হবে? ওই যে ডাব্লিউ সমান করেছি, ডাব্লিউ জায়গায় কি MIT/EF, কিছু না, জাস্ট মানগুলো বসাও, ক্যালকুলেশন করো। এম এর মান কত? কপারের জন্য 63.5
আই কত 8, টি কত 1 ঘন্টা মানে কত 60 গুণন 60 গুণন 60 সেকেন্ড, অর্থাৎ এটা একবার দেখা যায় 3600 সেকেন্ডে দেখা যায়। আচ্ছা যাই হোক, তারপর কি ডিভাইডেড বাই কি আছে, ই কত কপার টুথ বলছে, মানে কপার সালফেট আছে, মানে কপার 2 প্লাস 2, ই এর মান কত 2, ঠিক আছে। এফ কত 96500, এটা হচ্ছে 11 10 11টা আছে, তো এটা হচ্ছে ক্যালকুলেটার লাগবে করতে, হাতে ক্যালকুলেটার করা কঠিন হবে, যাবে না বলে ভুল হবে, করা যাবে কিন্তু এটা ক্যালকুলেটার ছিল ওই সময়, তো তোমাদেরকে মানে ভ্যালুগুলো খুব ভালো মান দিবে যাতে খুব সহজে তোমরা করতে পারো, ঠিক আছে। তো তবুও চলো একটু করার চেষ্টা করি আমরা, তবুও দেখি পারি নাকি। এটার সঙ্গে এই শূন্য কাটো, এই শূন্য কাটো, তাহলে 4 দিয়ে কাটো, 4 2 8। এখন কি করা যায়, তো উপরে 6 কত থাকলো 36 থাকলো, হ্যাঁ 36 থাকলো, 63.5 965 তো হচ্ছে 4 দিয়ে যাবে না, 36 দিয়ে যাবে না, 5 দিয়ে কাটতে যায়, আমরা দেখি 5 দিয়ে কাটতে কত যায়, 5 1 5 16, তাহলে 3 5 15, তাহলে তোমার এখানে কত থাকতেছে দেখো খেয়াল করো, তুমি প্রথমে 9 কে দাও, তাহলে 5 1 5 কত থাকে 4 থাকে, 4 তার 46, তাহলে হচ্ছে তোমার 5 9 45 1 থাকে 15 থাকে, 3 5 15 193, 5 দিয়ে কাটলে 193। আর হচ্ছে তোমার এখানে একটু খেয়াল করে দেখো যে তুমি কি করতে পারো, এটাকে তুমি 65 ধরে নাও, কি ধরে নাও 65 ধরে নাও মোটামুটি ভালোর জন্য, এটাকে 65 ধরে নাও, তাহলে 5 4 65, তাহলে 3 5 15 5, তোমার হচ্ছে 5 1 5 5 4 65, তাহলে এটা করলাম। এখন কি করতে পারবা দেখো, এখন কি করতে পারবা, এই মানটা ক্যালকুলেটার ছাড়া করা যাচ্ছে না, মানে এটাকে মোটামুটি 200 ধরে নাও, তো দেখি কি আসে, যদি 200 ধরে নাও তাহলে কি আসতেছে দেখো, 200কে যদি তুমি খেয়াল করো, যদি 5 দিয়ে কাটো তাহলে 5 40 200, 5 40 200, এটাকে যেহেতু এখানে যেহেতু তুমি 193কে 200 নিয়েছো, এটাকে 35 করে, তেমন একটা অসুবিধা হবে না। তো এটা কত আসবে, 5 দিয়ে কাটছো 5 7 35, 5 7 35, এটাকে কেটে দাও 4 10 40, ঠিক আছে। তাহলে 7 গুণন 13 কত হয়, 3 7 21 1, 7 থেকে 7 2 9 91, ডিভাইডেড বাই 10 মানে 9.1 গ্রাম, মানে 9 কাছাকাছি একটা মান আসবে, 9 কাছাকাছি একটা মান আসবে, ঠিক আছে। কারণ এখানে আমরা অনেক কিছু হিসাবে সুবিধার্থে এগুলো বাদ দিয়ে দিছি, কারণ এগুলো 193 এইভাবে কাটতে লাগলে আমাদের অনেক ঝামেলা হয়ে যাবে। তো এই দেখো 9.475 গ্রামের কাছাকাছি আছে, ঠিক আছে। তো পাওয়া যায় বুঝছো, মানে একদম অ্যাকুরেট নির্ণয় করতে পারবে না, যদি ভর্তি পরীক্ষা কখনো এরকম টাইপের দিয়ে দেয়, মাথা ঠান্ডা করে করেও দেখবা যে কাছাকাছি একটা মান পেয়ে যাবা, ঠিক আছে। অপশনগুলো এত কাছাকাছি থাকবে না, তো দূরে দূরে দিয়ে দিবে, এরকম টাইপের ম্যাথ দিলে তখন তুমি কিন্তু উত্তর করতে পারবা। পরের কোশ্চেনটা খেয়াল করো, H2O2 কে KMnO4 মাইনাস দ্বারা জ্বালন করা হলে কোষ বিভব ইনট সেল হিসাব করো। প্রশ্নটা একটু খেয়াল করতে হবে, এটা হচ্ছে তোমার ইনট সেল নির্ণয়, এটা কি ইনট সেল নির্ণয়। প্রশ্নটাকে খেয়াল করো যে কাকে দ্বারা কাকে জ্বালিত করছে, খেয়াল করো H2O কে KMnO4 দ্বারা জ্বালন করছে, মানে জ্বালন ঘটছে কার, H2O2 প্রশ্ন বলছে, খেয়াল করো। তাই H2O2 জ্বালন ঘটে কি হয় দেখো, H2O2 জ্বালন ঘটলে তোমার হচ্ছে এটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তোমার যেটা তৈরি করে সেটা হচ্ছে 2H প্লাস যোগ অক্সিজেন যোগ দুইটা ইলেকট্রন, ঠিক আছে, দুইটা রাখবে অবশ্য। তো এটা করে, এটা হচ্ছে জ্বালন ঘটলে দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেই হবে, খেয়াল করো। কিন্তু প্রশ্নটা একটু খেয়াল করো তো, আমাকে দিছে কি 2H প্লাস অক্সিজেন এই পাশে দিয়ে দিছে, মানে এটা উল্টা দিয়ে দিছে, মানে এই যে ভোল্টেজটা দেওয়া আছে, এই ভোল্টেজটা কি ভোল্টেজ দেওয়া আছে, বিজারণ ভোল্টেজ দেওয়া আছে, কিন্তু উদ্দীপকে বলছে কি এটাকে জ্বালন করা হয়েছে, মানে এটা জ্বালন ভোল্টেজ রাখবে তোমার, তাহলে ই নট সেল ইজিক্যাল টু কি হবে -0.68 ভোল্ট, ঠিক আছে। আমি যদি জ্বালন ভোল্টেজটা দেখতে চাই, ঠিক আছে, তাহলে -0.68 আসবে। এটা দেখো আমাকে বিজারণ ভোল্টেজ কত দেওয়া আছে আমাদের 1.51 ভোল্টেজ, তো দেখো 1.51 ভোল্টেজ, তাহলে দেখো বিজারণ ভোল্টেজ দেওয়া আছে কত 1.51, তাহলে আমাদের আরেকটা তোমার ইনট সেল কত দেওয়া আছে সেটা হচ্ছে 1.51 ভোল্টেজ, ঠিক আছে। তো দেখো এটাও কিন্তু বিজারণেই দেওয়া আছে, এটা কিন্তু বিজারণের ভোল্টেজে দেওয়া আছে, এটা কিন্তু বিজারণ ভোল্টেজে দেওয়া আছে। তোমাদের একটা শর্টকাট বলে দিই, মূল নিয়মটা শেখাবো, তার আগে শর্টকাটটা জেনে রাখো। যদি দুইটাই জ্বালন ভোল্টেজ পাও, দুইটাই জ্বালন ভোল্টেজ থাকে, বা দুইটাই যদি বিজারণ ভোল্টেজে থাকে, বা দুইটাই যদি তোমার বিজারণ ভোল্টেজে থাকে, দুইটাই জ্বালন বিভবে থাকে বা দুইটাই বিজারণ বিভবে থাকে, তোমার কাজ হবে বড় মান মাইনাস ছোট মান, মাইনাস ছোট মান, ঠিক আছে।
মানে এত কষ্ট করা লাগবে না, তুমি দেখবে দুইটাই জারণ বিভাবে আছে কিনা, দুইটা বিজারণ বিভাবে আছে কিনা, এখানে দুইটা বিজারণ বিভাবে আছে, তো তুমি বড় মান মাইনাস ছোট মান করে উত্তর পেয়ে যাবা। অথবা দেখা যাচ্ছে একটা জারণ একটা বিজারণে থাকেও, তুমি দুইটাকে যদি জারণ বা দুইটাকে যদি কোনোভাবে বিজারণে কনভার্ট করতে পারো, তাই বড় মান থেকে ছোট মানটা বিয়োগ দিলেই তুমি উত্তর পেয়ে যাবা। তাই খেয়াল করো, তাই বড় মান কত 1.51, ছোট মান কত 0.68, কত ছোট মান কত 0.68, এটা বিয়োগ করে কত আসবে, এটা বিয়োগ করে এখানে আছে 51, এখান থেকে মোটামুটি আসবে হচ্ছে তোমার 30-এর মতো আসবে, তাহলে হচ্ছে তোমার 0.5 আর হচ্ছে 0.83 কাছাকাছি একটা মান আসবে, ঠিক আছে 0.83 আসবে, দেখো 0.83 ভোল্টেজ, কারণ এখান থেকে তোমার এখান থেকে হচ্ছে 32 150 0.32, এখানে তোমার থাকতেছে কত 51, মানে হচ্ছে 0.83, ঠিক আছে 0.83 প্লাস হবে, প্লাস একটা ভোল্টেজ, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট আমি শেখালাম, যে দুইটা জ্বালানে থাকে বা দুইটা বিজারণে থাকে, অথবা দুইটাকে জ্বালান বা দুইটাকে বিজারণে কনভার্ট করে তুমি বড় মান মাইনাস ছোট মান করে উত্তর শেষ। কিন্তু এটাকে যদি তুমি একটু মানে মূল নিয়মটাতে করতে চাও, তাহলে কেমন হইতো না, আমাদের যে সূত্রটা ছিল আর কি ইনার্ট সেল নির্ণয়, তো ইনার্ট সেল নির্ণয়ের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে যে ইনার্ট অ্যানোডে অক্সিডেশন, তারপর হচ্ছে তোমার ইনার্ট ক্যাথোডে কি রিডাকশন, তাহলে তোমার ইনার্ট অ্যানোডে অক্সিডেশন যোগ ইনার্ট ক্যাথোডে রিডাকশন, এটা হচ্ছে আমাদের মূল সূত্রটা। তো খেয়াল করো এইটাকে কিন্তু অনেকভাবে দেখা যায়, দেখো সূত্রটাকে আমি কিন্তু একটু পরিবর্তন করতে পারি, দেখো তোমার এমসিকিউ তো অনেক সময় দিয়ে দেয়, তো একটু দেখাই দিই, দেখো ইনার্ট অ্যানোড অক্সিডেশন কোনো সমস্যা নাই, এখানে যদি কোনো কারণে তোমার দেখো ইনার্ট ক্যাথোড অক্সিডেশন আছে, তখন কি করবা, এখানে কিন্তু তোমার মাইনাস চলে আসবে, কেন, কারণ এখানে তো রিডাকশন ছিল, এখানে অক্সিডেশন করছো, তো কী করতে হবে, আমার এখানে কিন্তু মাইনাস চলে আসবে। তো সূত্রের মধ্যে যদি ইনট অ্যানোডের রিডাকশন থাকতো, তখন কি হইতো, এখানে আবার একটা মাইনাস চলে আসতো। তো তুমি খেয়াল, এটা হচ্ছে মূল সূত্রটা হচ্ছে এটা, ইনট অ্যানোডের অক্সিডেশন ইনট ক্যাথোডের রিডাকশন, দেখো দুইটাই অক্সি, তার মানে মাঝখানে মাইনাস, মন থাকবে এটা অক্সি মাইনাস হবে, ঠিক আছে। তো এটাও কিন্তু অনেকভাবে সূত্র কিন্তু বলে দেয় নিচে কোনটি কারেক্ট, নিচে কোনটি সঠিক, এরকম টাইপের প্রশ্ন দিয়ে দেয়, তাই একটু বললাম আর কি। তো এখন খেয়াল করো, অ্যানোডে মান তো দেওয়া নাই, প্লাস 0.68 দেওয়া আছে, কারণ বিজারণ ভোল্টেজ দেওয়া আছে, কিন্তু এটা দেখলাম কি ঘটছে, এটা জ্বালন ঘটছে, তাহলে কি হবে, এটাকে বিজারণ ভোল্টেজ থেকে জ্বালন ভোল্টেজ আসার জন্য এটাকে প্লাস থেকে মাইনাস করতে হবে, 68 যোগ অ্যানোডে ক্যাথোডে রিডাকশন, তো রিডাকশন ভোল্টেজটা দেওয়া আছে 1.51, 1.51 থেকে এটা আলটিমেটলি বাদই দিচ্ছ, এটা কত আসতেছে 0.83 ভোল্টস। ক্লিয়ার, শর্টকাটটাও শেখাই দিলাম, মূল নিয়মটাও শেখাই দিলাম, ঠিক আছে। দেখো যদি তুমি বলো যে এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন করবো, সেটা একটা হচ্ছে ইএমএফ নির্ণয় আর নামটা ইকুয়েশন রাখবে, আর হচ্ছে তোমার ওই যেটা হচ্ছে আমাদের ছিল যে ফ্যারাডের সূত্র যে ম্যাথটা ছিল ওই ম্যাথটা, ঠিক আছে। পরের কোশ্চেনটা হচ্ছে, দেখো বলছে নিচে কোন আয়নের ঘনমাত্রা জিঙ্ক 2 প্লাস Fe3 প্লাস Fe2 প্লাস দেওয়া আছে, তোমার সেলের বিভবে প্রমাণ বিভবের চাইতে বেশি হবে, বলছে কি সেলের বিভব প্রমাণ সেলের বিভবের চাইতে বেশি, কোনটার ক্ষেত্রে। দেখো তোমাকে বলি, যদি তুমি দেখো যে হচ্ছে এখানে যদি তোমার ঘনমাত্রার কথা উল্লেখ থাকে, তাহলে আমাকে কি করতে হবে, ইএমএফ নির্ণয় করতে নানস্টার ইকুয়েশনটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো নানস্টার ইকুয়েশনটা কি, দেখো আমরা বলছিলাম যে এটা হচ্ছে ইনট সেল, এটা হচ্ছে আমাদের প্রমাণ, যেটা বলছে না যে প্রমাণ সেল বিভব, এটাই হচ্ছে আমাদের প্রমাণ সেল বিভব। একটু আগে দেখলাম প্রমাণ সেল বিভবটা কিভাবে নির্ণয় করে, ইনট অ্যানোড অক্সি যোগ ইনট ক্যাথোড রিডাকশন, এভাবে আমরা কি করতে পারবো, ইনট সেল বাই করতে পারবো, এটাই হচ্ছে আমাদের প্রমাণ সেল বিভব। আমরা ইএমএফ অর্থাৎ কোষ বিভব, সেলের বিভব, সেল ভোল্টেজ, তা আমরা ইএমএফ কিভাবে পাবো, সেটা হচ্ছে এই প্রমাণ সেল বিভব থেকে আমাকে বিয়োগ করতে হবে হচ্ছে 0.0591 ডিভাইডেড বাই ই লগ অফ, তোমার এখানে দেখো আমি এটাকে এভাবে বলাই যে ওই যে তোমার টোটাল কোষ বিক্রিয়া রাখার পর উৎপাদ আয়ন থাকলেও কোনটা, উৎপাদ আয়নের উপর এক্স আর হচ্ছে তোমার বিক্রিয়ক আয়নের উপর ওয়াই, বিক্রিয়ক আয়ন, আমি সূত্রটাকে এভাবে একটু দেখতে পছন্দ করি, এই দুটা ঘনমাত্রার উপরে ওয়াই, ঠিক আছে। কেন পছন্দ করি একটু পরে বুঝতে পারবা, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র,
তো এখন দেখো এইটার জন্য তুমি কি দেখতে পারবা, এটার জন্য কিন্তু দেখে বোঝা যাচ্ছে, এটা কিন্তু আমি দেখে বুঝতে পারতেছি। দেখো উৎপাদন কি আছে, জিঙ্ক 2 প্লাস আর এখানে আছে Fe2 প্লাস, দেখছো? আর বিক্রিয়কে কোনটা হবে বলো তো? বিক্রিয়কে দেখো, এই দেখো Fe3 প্লাস থেকে যেহেতু Fe2 প্লাস হয়েছে, তো বিক্রিয়ক আয়নটা এটা হবে। ডান পাশে যে আয়নটা আছে সেটা হচ্ছে উৎপাদন আয়ন হবে। খেয়াল করো, না বুঝলে সমস্যা নাই, আমি ডিটেলস বোঝাচ্ছি একটু পরে। দেখো আমি আগে তোমাকে প্রশ্নটা বোঝাইনি। ইনট সেল, খেয়াল করো, ইনট সেল মাইনাস 0.0591 বাই ই লগ অফ, এটার জন্য কি লিখতে পারবো? উৎপাদন আয়ন কি আছে? Fe2 প্লাস আর জিঙ্ক 2 প্লাস। তুমি আগে দেখো Fe2 প্লাস আর জিঙ্ক 2 প্লাস, ঠিক আছে? এখন খেয়াল করো যে Fe3 প্লাস থেকে Fe2 প্লাস হয়েছে, কিন্তু জিঙ্ক কিন্তু দুইটা ইলেকট্রন কি করছে, ছাড়িয়ে দিছে। Fe3 থেকে Fe2 গেলে কয়টা ইলেকট্রন কি করলো বলো তো? অ্যাকসেপ্ট করলো, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো। তাই এখানে ইলেকট্রনটা ভ্যানিশ হওয়ার জন্য দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে এখানে। তার মানে এখানে দুইটা রাখবে, এখানে কি রাখবে? দুইটা Fe রাখবে, মানে কি এখানে 2 Fe2 প্লাস হয়েছে উৎপাদে, এই জন্য Fe2 প্লাসে এখানে একটা স্কোয়ার আসবে, ঠিক আছে? এই যে এক্স, ওইটাই বোঝায়, ডিভাইডেড বাই Fe3 প্লাস, Fe3 প্লাস, ঠিক আছে? তো Fe3 প্লাস তো দুইটাই রাখবে, তাই না? এই জন্য এখানে কি হবে, দুইটা স্কোয়ার রূপে চলে যাবে, কারণ এখানে তো এ করার জন্য দুইটা Fe3 প্লাস আসছে, দুইটা Fe2 প্লাস হয়েছিল, খেয়াল করো। তো এখন কি করতে পারবা, এটা হচ্ছে তোমার নানস্টের সমীকরণটা এইভাবে তুমি লিখতে পারবা, খেয়াল করো, ঠিক আছে? তো এখন দেখো তোমাদেরকে একটু বোঝাই, বলছে যে প্রমাণ সেলের চাইতে বেশি হবে। এই ইনট সেলের চাইতে ইএমএফটা কখন বেশি হবে? ইএমএফ এর মানটা ইনট সেলে বেশি হবে কখন? এটার সাথে কিছু একটা যোগ হইতে হবে, ইনট সেলের সাথে কিছু একটা যোগ হইতে হবে। মানে এখানে তো বিয়োগ আছে, তো বিয়োগ দিয়ে তো মানটা কমে যাবে, মানে এই ইনট সেলের সাথে কোনো একটা মানটা যোগ হইতে হবে, যোগ হয়ে গেলেই তোমার ইএমএফটা ইনট সেলের চাইতে বেশি হবে। কথা কি ক্লিয়ার? তো কি হবে, এটা যোগ হবে, তার মানে কি এই লগ, এই পুরো মানটা একটা নেগেটিভ মান আসা লাগবে, একটা নেগেটিভ মান আসে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন তাই কিন্তু এএমএফ এর মানটা ইনট সেলের চাইতে বেশি পসিবল, তার আগে না। আবার বুঝো, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে? সত্যি ভাই, এটা মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, আনসার ইকুয়েশন থেকে দেখো 24-25 আসছে, এর আগেও আসছে এরকম টাইপের প্রশ্ন। তো খেয়াল করো যে হচ্ছে ইএমএফটা ইনট সেলের চাইতে বেশি পসিবল তখনই যখন এই মাইনাসের জায়গায় প্লাস চলে আসবে, তাছাড়া এটা সম্ভব না। বিয়োগ গেলে তো কিছু বিয়োগই হয়ে গেল। দেখো মানে কি, এই পুরো মানটা নেগেটিভ আসতে হবে, এই নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তাহলে কেন পসিবল ইএমএফ এর মানটা ইনট সেলের চাইতে বেশি হওয়া। তো এখন দেখো কি বলছে, জিঙ্ক 2 প্লাস হচ্ছে 1 মোলার, জিঙ্ক 2 প্লাস হচ্ছে 1.1, Fe3 প্লাস 1.1 নাকি Fe2 প্লাস 1.1? খেয়াল করো, উপরে আছে Fe2 প্লাস, উপরে আছে জিঙ্ক 2 প্লাস। দেখো তোমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে না, যে Fe2 প্লাস যদি 1.1 হয়, আবার দেখো জিঙ্ক 2 প্লাস যদি 1, খেয়াল করো যে জিঙ্ক 2 প্লাস যদি 1.1 হয়, এই অপশনটা খেয়াল করো, এই দুইটা যদি 1.1 হয়, তো এইটা হয়ে এইটা হবে না কেন? তো মাথার মধ্যে প্রশ্ন আসছে না, জিঙ্ক 2 প্লাস যদি 1.1 হয়, তো Fe2 প্লাস 1.1, এটা তো সত্য হবে, কারণ উপরে Fe2 প্লাস আছে, উপরে জিঙ্ক 2 প্লাস আছে। মানে এটা কিন্তু একদম কনসেপচুয়াল ভাবে কিন্তু বি আর ডি বাদ দিয়ে দেওয়া যায়, বুঝছো? থাকে কি দেখো, থাকে হচ্ছে Fe3 প্লাস আর জিঙ্ক 2 প্লাস। দেখো একটু খেয়াল করো, যখন Fe3 প্লাসের মানটা 1 এর চাইতে বেশি হবে, তখন কিন্তু এই লগের মানটা নেগেটিভ আসবে। খেয়াল করো, তুমি যদি এই 1.1 Fe3 প্লাসটা বসাও নিচে, Fe3 প্লাসটা যদি 1.1 বসাও, খেয়াল করো, মনে করো এটা 1 মোলার, খেয়াল করো 1 মোলার, উপরেরটাকে তুমি ফিক্স করে দিলা। Fe3 প্লাস যদি 1 এর চাইতে বেশি হয়, সাপোজ 1.1, তাহলে করে দেখো লগের মানটা নেগেটিভ চলে আসবে, তখন কিন্তু এটা পজিটিভ হয়ে যাবে। তার মানে কি, Fe3 প্লাসটা অবশ্যই 1.1 হলে কিন্তু আমাদের এটা নেগেটিভ হয়ে এখানে কিছু একটা যোগ হয়ে যাবে, এই জন্য তখন ইএমএফটা ইনট সেলের চাইতে বেশি হবে, ঠিক আছে? জিঙ্ক 2 প্লাস 1, Fe2 প্লাস 1, এটাতে কোনো বেশি কিছু আসা যাবে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দেই, যে উপরে যে কনসেন্ট্রেশনটা Fe2 প্লাস জিঙ্ক 2 প্লাসে, উপরের কনসেন্ট্রেশন যদি বাড়ে, তাহলে কি হবে, যত বেশি বিয়োগ হয়ে যাবে। খেয়াল করো, উপরের মানটা যত বাড়বে, এই ইনট সেল থেকে তত বেশি বিয়োগ হয়ে যাবে, মানে কি তখন ইএমএফটা তত কি হবে, কমবে। উপরের মানটা যত কমবে, এই মানটা তত কম বিয়োগ হবে, তখন ইনট সেলটা বেশি হবে। আবার তোমরা যারা এটাতে এই যে এই ইকুয়েশনটা বুঝতে পারতেছো না, মানে কীভাবে আমি লিখলাম আর কি, উৎপাদন বিক্রিয়ক আয়ন, তো তোমাদের জন্য একটু আমি দেখাই দিই, একটু ছোটো করে দেখাই দিই। এখানে কি হয়েছে, জিঙ্ক কি করছে, দুইটা ইলেকট্রন ছাড়িয়ে দিছে, ভালো মতো খেয়াল করো, ছাড়িয়ে দিয়ে জিঙ্ক 2 প্লাস হয়েছে,
তারা বুঝতে পারে না তার জন্য একটু বলে দিই। এখানে তোমার দেখো Fe3+ থেকে প্রশ্নটাকে দেওয়াই আছে, Fe3+ থেকে কি হয়েছে দেখো Fe2+ আইছে ক্যাথোডে। তার মানে কি একটা ইলেকট্রন নিছে, কয়টা ইলেকট্রন নিছে, একটা ইলেকট্রন নিছে, নিয়ে Fe3+ হয়েছে। দেখো এখন টোটাল কোষ বিক্রিয়া তুমি লিখবা না, তো এখানে তো ইলেকট্রনটা ভ্যানিশ করতে হবে, এই জন্য এখানে 2 গুণ দিতে হবে, 2 2, তাহলে এখানে তুমি এটা কাটতে পারবা। তো থাকে কি দেখো জিঙ্ক যোগ 2Fe3+, আর এই পাশে থাকে হচ্ছে তোমার জিঙ্ক 2+ যোগ 2Fe3+। খেয়াল করছো? এই যে আমি বলছিলাম কি সূত্র হচ্ছে উৎপাদন থেকে 2টা আছে, জিঙ্ক 2+, Fe2+, Fe3+। তো কি আছে বলতো, সরি এখানে আমি Fe2+ হবে, এটা Fe2+। তো Fe2+ আছে আর জিঙ্ক 2+ আছে, উৎপাদন থেকে উপরে লিখতে হয়। যেহেতু Fe2+ এর আগে 2 আছে, তাই এখানে x এর মান 2 বসছে। দেখো এখানে দেখো বিক্রিয় কারণে 2 আছে, তাই এখানে 2 হয়েছে। তো এটা দেখেই বোঝা যায়, করতে হয় না। দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, মানে 2টা ইলেকট্রন ছাড়ছে, আবার দেখো Fe3+ থেকে Fe2+ হয়েছে, মানে একটা ইলেকট্রন নিচে, তাই ইলেকট্রন অসমতা হয়ে গেল। এই 2টা ছাড়ছে মানে এখানে 2টাই অ্যাকসেপ্ট করতে হবে, এই জন্য এখানে 2 গুণ দিছো, ঠিক আছে? এই জন্য সূত্রটা এমনভাবে লেখা হয়েছে আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে ইএমএফটা ইনার সাইজে কখন বেশি হবে? ইএমএফটা হচ্ছে ইনার সাইজে তখনই বেশি হবে যখন এই মাইনাসের জায়গায় তোমার প্লাস করতে হবে, ঠিক আছে? তো Fe3+ মান যদি 1.1 করো, মানে 1 এর চাইতে বেশি, তো নিচে 1 এর চাইতে বেশি হয়ে গেলে তখন হচ্ছে লগের মানটা নেগেটিভ আসে, তো নেগেটিভ আসে অটোমেটিক যোগ হয়ে যায়, তখন ইনার সাইজে ইএমএফটা বেশি হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা দেখি। নিচে কোন গ্যালভানিক সেল জিঙ্ক 2+, কপার 2+, কপার এর বিভব বাড়ায়? খেয়াল করো ঘনমাত্রার কাহিনী, মানে আবার নান্স ইকুয়েশন। তো এখানে কি বলছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর কপার এখানে কি কপার 2+ থেকে কপার। দেখো এইখানে দেখো ঝামেলা নাই, দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ যাওয়ার জন্য 2টা ইলেকট্রন তোমার ছাড়তে হবে, তাহলে জিঙ্ক 2+ হবে। এখানে কপার 2+ কপার হইতে হয়ে 2টা ইলেকট্রন কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, ছাড়তে হবে, মানে কি এখানে কিন্তু ঝামেলা নাই। দেখো তাহলে আমি তো সূত্রটা কি লিখতে পারবো, যে ইএমএফ ইজিক্যাল টু তুমি লিখতে পারবা ই নট সেল মাইনাস 0.0591/E। ওই যে এটা কেন লিখি, ওই যে তোমার 2.303 RT বাই তোমার হচ্ছে তোমার EF লগ, মানে ওটাকে তুমি যদি ক্যালকুলেশন করো উপরের মানটা 0.0591/E আসে, খেয়াল করো। তারপরে এখানে কি লিখতে পারবা, লগ উৎপাদন কোনটা বলো তো, এখান থেকে দেখো এইটা তো বিক্রিয়ক, যেটা লেফট সাইডে থাকে সেটা হচ্ছে কি বিক্রিয়কে যায়, এটা তো কপার 2+ হচ্ছে বিক্রিয়ক, ডান পাশে কপার মানে আয়ন নাই, তো এই পাশে এটা হচ্ছে বিক্রিয়ক, এইটা যেখানে ডান পাশে যেটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের উৎপাদন একটাই আছে, দেখো জিঙ্ক 2+, জিঙ্ক 2+ এর ঘনমাত্রাটা লিখতে পারবা ডিভাইডেড বাই তোমার হচ্ছে এই যে এটা বিক্রিয়ক কপার 2+ লিখতে পারবা, কপার 2+ এর ঘনমাত্রা লিখতে পারবা। তো এখন বসে কোন গ্যালভানিক সেল এর বিভব বাড়ায়, নিচে কোনটি গ্যালভানিক সেল এর বিভব বাড়ায়, মানে কি এই বিভবটা কোন ক্ষেত্রে বাড়ায় বা কোন ক্ষেত্রে বেশি হবে। খেয়াল করো তুমি, দেখো এটা উপরে আছে, এটা কি আছে, এটা রবে আছে, আর এটা হলে আছে, তুমি একটু খেয়াল করো। তো জিঙ্কের পরিমাণ যত বাড়বে, খেয়াল করো তো তোমাকে একটু যদি আমি বোঝাই, যে জিঙ্কের 2+ এর কনসেন্ট্রেশনটা তুমি যত বাড়াবা তখন কী হবে, এখান থেকে তত বড় মানটা বিয়োগ হয়ে যাচ্ছে, এখান থেকে সূত্র তো বিয়োগ, জিঙ্ক উপরে যদি রবের মানটা যদি বাড়াও, যে উপরের মানটা তুমি বাড়াচ্ছ, মানে কি এই মানটা তত বেশি বিয়োগ হয়ে যাচ্ছে, এখান থেকে যত বেশি বিয়োগ হয়ে যাবে এই মানটা ইনার সাইজ যাইতে তত বেশি কমে যাবে। তো জিঙ্ক 2+ বাড়লে কিন্তু ইএমএফ কিন্তু এখানে কমবে, ইএমএফ কিন্তু কমবে। আর যদি এখানে কপার 2+ বাড়াও, কপার 2+ যদি বাড়াও তাহলে কী হবে বলো তো, যদি কপার 2+ বাড়াও, এটা যত বাড়াবা, মনে করো এটা বাড়াচ্ছ, কপার 2+টা যদি তুমি যত বাড়াও মানে কি এই মানটা তত কম বিয়োগ হবে, তাই না? মানে যত বেশি বাড়াবা এই মানটা তত কম বিয়োগ হবে, কারণ নিচে যেটা আছে। তো কপার 2+ বাড়াচ্ছে মানে ইএমএফটা কি হচ্ছে, বাড়তেছে, বুঝছো? তো এখন কি বলছে, ইনক্রিজ জিঙ্ক 2+, না জিঙ্ক 2+ ইনক্রিজ করে ইএমএফটা কমে যাবে, এটা হবে না। ইনক্রিজ ইন কপার 2+, হ্যাঁ তুমি যদি কপার 2+টা বাড়াও তাহলে কী হবে, সেই বিভবটা বাড়বে, ইনক্রিজ কপার 2+, খেয়াল করো। তারপর এটা তো আমার সঠিক হচ্ছে, ইনক্রিজ ইন জিঙ্ক 2+ অ্যান্ড কপার 2+ ইকুয়াল, না দুইটাকে বাড়ালে তো আর হলো না, ঠিক আছে? নিচে যেটা আছে সেটা উপরে যেটা বাড়িয়ে তো তোমার ইএমএফটা কমে যাচ্ছে বেশি, কারণ এটা থেকে যত বড় মানটা বিয়োগ হয়ে যাচ্ছে। ইনক্রিজ ইন জিঙ্ক 2+ অ্যান্ড ডিক্রিজ কপার 2+, না জিঙ্ক 2+টা বাড়ালে তো আলটিমেটলি কী হচ্ছে, জিঙ্ক 2+টা বাড়ালে এই ইএমএফটা কী হয়ে যাচ্ছে, তত বেশি বিয়োগ হয়ে যাচ্ছে, তত বেশি কমতেছে, মানে এটাও হচ্ছে না, মানে কপার 2+ তোমাকে বাড়াইতে হবে, বুঝছো? তো এখানে যদি বলতো যে হচ্ছে বিভব কমায়, কোন ক্ষেত্রে কমবে, তোমাকে আমি বলবো যে এটা কোন ক্ষেত্রে কমবে, তখন জিঙ্ক 2+ বাড়ালে তো কমবে,
জিঙ্কের যত বাড়াবা তত কমবে। তো বোঝা গেল? নেক্সট কোশ্চেনটা দেখো, একটা বিক্রিয়া দিচ্ছে, বিক্রিয়ার ক্ষেত্রে কোন কোষে বৃদ্ধি করবে, সেম টাইপের কোশ্চেন, এটাও সেম টাইপের কোশ্চেন। আশা করি এটা এখন উত্তর দিতে পারবা ইনট সেল থেকেই, যে কোনটা এতে এটা বাড়াবে। ঠিক আছে, এটা আশা করি উত্তর দিতে পারবা। দেখো বিষয়টা কেমন, আমি চেষ্টা করে দিই। দেখো ইএমএফ সমান তুমি লিখতে পারবা ইনট সেল মাইনাস 0.0591 বাই ই। মেন কথা এই যে এখানে পার্থক্যটা হয়, তো এখানে বিক্রিয় কারণ কোনটা খেয়াল করো তো, কী ঘটনা ঘটছে, SN-টা কি হয়ে গেছে, SN2 প্লাস হয়েছে, আর সিলভার প্লাসটা সিলভারে হয়েছে। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে, যেটা সিলভার একটা নেয়, এখানে SN2 প্লাস হচ্ছে SN2 প্লাস ঘনমাত্রা, নিচে থাকবে কি AG প্লাস, যেহেতু এখানে 2 আছে তাই এটা একটা স্কোয়ার আসবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলছে যে কোনটি কোষ বিভব বৃদ্ধি করবে, তো তোমাকে SN2 প্লাসটা কমাইতে হবে। কারণ আবার খেয়াল করো ইনট সাইড থেকে এই পুরোটুকু কী হয়েছে, মাইনাস হয়ে গেছে। তো খেয়াল করবা যে SN2 প্লাসের মান যত বাড়বে, যত বেশি হবে, তত বেশি মান বিয়োগ হয়ে যাবে, মানে কি ইনট সাইডটা কমে যাবে। তার মানে কি SN2 প্লাসে তোমার যদি বাড়ে তাহলে ইএমএফটা কমে যাচ্ছে। ঠিক আছে, আবার খেয়াল করো যে হচ্ছে যদি AG পরিমাণটা বাড়াও তাইলে কিন্তু কি হচ্ছে, ইএমএফটা বাড়তেছে। কেন, নিচে এটা হলে আছে, হলের মান যত বেশি হবে এই মানটা তত কম হবে, তো কম হলে কম মান বিয়োগ যাবে। বলছে ইনক্রিজ দ্য সাইজ অফ সিলভার, না সাইজের সাথে এখানে কিছু নাই, ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ SN2 প্লাস আয়ন। না, তুমি যদি SN2 প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা বাড়াও, এটা যদি কনসেন্ট্রেশনটা বাড়াও তাই হচ্ছে তত বেশি বিয়োগ হয়ে যাবে, মানে এটা হবে না। তারপর হচ্ছে ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ সিলভার প্লাস আয়ন, ইনক্রিজ দ্য সাইজে এখানে কিছু নাই, কনসেন্ট্রেশনের কাহিনী, ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ সিলভার প্লাস। দেখো সিলভার প্লাসের পরিমাণ বাড়ালে ইএমএফটা অটোমেটিক বেড়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল তড়িৎ রসায়নের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, তো আশা করি একদম খুঁটিনাটি ব্যাখ্যা সহ তোমাদেরকে ব্যাখ্যা সহ পড়ালাম। এই চ্যাপ্টারে কিছু মুখস্থ টাইপের কিছু পড়া আছে, যেমন হচ্ছে তোমার গ্যালভানিক সেল, ড্যানিয়েল সেল, তারপর হচ্ছে কোনটা সবয় তড়িৎ বিশ্লেষ্য, কোনটা দ্বৈবয় তড়িৎ বিশ্লেষ্য, হ্যাঁ এই টাইপের কিছু প্রশ্ন পড়ো। আর হচ্ছে আমি যে কয়েকটা কোশ্চেনের এক্সপ্লেনেশনগুলো দিলাম, এটা ভালো মতো বুঝে থাকলেই ঢাকা ইউনিভার্সিটিতে আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। ঠিক আছে, এখান থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে। সবচেয়ে সুপার ইম্পর্টেন্ট কোন দুইটা জিনিস, ওই যে তোমার ইনট সেল ইএমএফ নির্ণয়, আর একটা হচ্ছে তোমার যে হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্র, যে ম্যাথগুলো আছে। ঠিক আছে, ফ্যারাডের সূত্রটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলো ইদানিং বেশি দিচ্ছে, যেহেতু নান্সের সমীকরণ থেকে যেহেতু ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করা সম্ভব না, নান্সের ইকুয়েশনে ক্যালকুলেটার ছাড়া এই মানগুলো ক্যালকুলেশন করা সম্ভব না, তাই জন্য এরকমভাবে থিওরি থেকে প্রশ্নগুলো দেয় এখান থেকে। ঠিক আছে, তো তুমি যদি সূত্রটা মাথার মধ্যে তোমার ভাষে, তুমি দেখা মাত্রই উত্তর দিতে পারবা। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ সবাইকে। আমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপারে তোমাদেরকে বলছিলাম ঢাকা ইউনিভার্সিটি আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ দিব ব্যাখ্যা সহ বিস্তারিত, তো আমি সেই কথাটা রাখছি, এবং কেমিস্ট্রির সেকেন্ড পেপারে বিগত বছরের সমস্ত প্রশ্নগুলোর ব্যাখ্যা কিন্তু আমি একদম তোমার চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ কিন্তু ব্যাখ্যাগুলো দিয়ে দিছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে।